ধরনের একটা ক্লাস নেব, হ্যাঁ, ভাষা শহীদদের নিয়ে সরাসরি আমরা যে প্রশ্নগুলো আসে সেগুলো। আমাদের ভাষা শহীদদের আলোচনাগুলো একটু বাকি ছিল, সেদিন আমরা সেই ক্লাসগুলো নিতে পারিনি, হ্যাঁ, সেটা আজকে শেষ করব। সেদিন সফটওয়্যারের কারণে সেই ক্লাসগুলো কেটে গেছে আর কি, হ্যাঁ, সেই বাকি অংশটুকু আজকে আমরা শেষ করব। আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে, হ্যাঁ। দেখুন, আমরা প্রথমে এই প্রশ্নগুলো দেখুন। আমরা প্রথমে একটা প্রশ্ন নেই, এই 7 নম্বর প্রশ্নটা একটু দেখতে পাচ্ছেন কিনা দেখুন। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে ভাষা শহীদ নন? নূর হোসেন, রফিক, জব্বার, সালাম। অপশন আমাদের দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, উত্তর ক, অর্থাৎ নূর হোসেন আমাদের ভাষা শহীদ নন। তাহলে ভাষা শহীদ বাকি 3 জন হন। তাহলে আমাদের বলুন তো, ভাষা শহীদ আমাদের মোট কতজন? এটি কমেন্টে লেখেন। সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি যে আমাদের ভাষা শহীদ মোট কতজন? আচ্ছা আচ্ছা, নীলুফা ইয়াসমিন অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, 7 জন। মঈনুদ্দিন সাহেব আমাদের অ্যান্সার দিয়েছে 7 জন। ফাতেমা খাতুন আবার উনি আবার বিশিষ্ট বীর উত্তম বীর বিক্রমের উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, ওইটা বড় করতেছি, হ্যাঁ অবশ্যই বড় করব, অবশ্যই বড় করব। আচ্ছা, আমি এইখানকার প্রশ্নগুলো পড়াবো পরে, আমি জাস্ট দেখাচ্ছি যে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব, হ্যাঁ। কিন্তু মুখস্থ করে নয়, আমরা এইভাবে মুখস্থ করতে চাই না, প্রশ্ন মুখস্থ করতে চাই না যে এটার উত্তরে এটা, এটার উত্তরে এটা, না। আমরা এমন কিছু কৌশল শিখব যে কৌশলগুলোর সাহায্যে আমরা 7 জনের বেশি অ্যান্সার দিয়েছে, আমাদের বিশিষ্ট হচ্ছে 7 জন, হ্যাঁ, বিশিষ্ট 7 জন। বীর উত্তম, বীর বিক্রম, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এগুলো না। ভাষা শহীদ বলতে আমরা 1947 সালের ঘটনায় আছি, হ্যাঁ। মিরাজ সাহেব দিচ্ছে 7 জন, আমরা কিন্তু 47-এর ঘটনায় আছি, আমরা কিন্তু 1971 সালে প্রবেশ করিনি এখনও। অর্থাৎ প্রথম যে পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হলো, আমাদের পাকিস্তানের সাথে প্রথম যে দ্বন্দ্বটা লাগে সেটা হচ্ছে ভাষা নিয়ে। আমরা 47% বাঙালি হয়েও, বাংলা ভাষা কথা বলার পরেও আমাদের কি, আমাদেরকে উর্দুতে কথা বলতে হবে। এটা হচ্ছে পাকিস্তানের মূল কথা, যে পাকিস্তানের মূল কথা হচ্ছে আমাদের উর্দুতে কথা বলতে হবে, কিন্তু আমরা এটা মানি না, না না বললাম, এরপরে আমাদের ভাষা শহীদ হইল। তো এই ভাষা শহীদ কতজন আমাদের? উত্তর হবে, ভাষা শহীদ হচ্ছে, মোট ভাষা শহীদ হন আমাদের, উত্তর হবে, আমরা অ্যান্সার দিয়ে দিই। দেখুন, এবার চমৎকারভাবে আমরা সমস্ত কৌশলগুলো শিখব। আচ্ছা, আমাদের মোট ভাষা শহীদ, ভাষা শহীদ, শহীদ বানানটা রস্বীকার হবে, হ্যাঁ। আগে ছিল দীহিকার, এখন রস্বীকার, কারণ হচ্ছে বিদেশি ভাষা, অর্থাৎ বিদেশি ভাষায় রস্বীকার লিখতে হবে। তাহলে ভাষা শহীদ হচ্ছে আমাদের মোট 8 জন, মোট 8 জন। উত্তর হবে ভাষা শহীদ কতজন? উত্তর হবে 8 জন। আচ্ছা, এই 8 জন আসলে কে কে ভাষা শহীদ? তাহলে আমরা ওই অ্যান্সারটা করতে পাবো। তাহলে আমাদের পরীক্ষায় আসে, দেখেন কীভাবে প্রশ্ন আসে, নিচের কে ভাষা শহীদ নন? তার মানে অবশ্যই অবশ্যই আমাদের কি এই ভাষা শহীদদের নাম মনে রাখতে হবে। তাহলে এই টাইপের প্রশ্নের আমরা সমাধান করতে পারবো না। পরীক্ষায় আসবে ভাষা শহীদ কতজন? 8 জন।
নিচের কে ভাষার সহিত নন, অথবা আসতে পারে নিচের কে ভাষার সহিত। দুইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে আমি তিন ক্যাটাগরি প্রশ্ন বললাম। ভাষার সহিত কতজন? 8 জন। নিচের কে ভাষার সহিত, অর্থাৎ যদি আমরা 8 জনের নাম মনে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই অ্যান্সারটা দাগাইতে পারবো। অথবা আসতে পারে নিচের কে ভাষার সহিত নন, সেইটা অ্যান্সার করতে পারবো। তার মানে খুবই গুরুত্বপূর্ণ, ভাষার সহিত 8 জনের নাম আমরা মনে রাখবো। খুবই চমৎকারভাবে আমরা মনে রাখবো। একটা চমৎকার কৌশল, জোশ কৌশল। কৌশলটা কি? একটা সুন্দর একটা নাম মনে রাখতে হবে। রজব, রজব মনে রাখতে হবে, রজব। আচ্ছা, রজবকে বললাম যে ভাই রজব এদিকে আসো, এদিকে আসো। আসার পরে তুমি একটু বিছনায় শও। এই এতটুকু কথা কেউ মনে রাখতে পারলে, এতটুকু কথা কেউ যদি মনে রাখতে পারে, আশা করি এই কৌশলটা মনে রাখতে পারবে। চমৎকার একটা কৌশল। ভাষার সহিত 8 জন আমরা বের করতেছি। কৌশল কি? আমরা রজবকে বললাম ভাই রজব এদিকে আসো এবং কি শও। এই চমৎকার এই কৌশলটির মাধ্যমে আমরা শিখে ফেলবো। একটু বাক্যটা লিখে ফেলেন তো, একটু বাক্যটা লিখে ফেলেন। রজব এদিকে আসো, তারপর কি? শও। আচ্ছা, তাহলে আমরা বাক্যটা একটু লিখে ফেলেন দ্রুত। আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন সবাই, হ্যাঁ? প্রত্যেকেই, আমি একটু প্রতিদিন যেন বলতে না, হ্যাঁ? প্রথম কাজ হচ্ছে আপনারা ক্লাসে আসার সাথে সাথে শেয়ার দেবেন। এই ক্লাসগুলো বেশি বেশি অবশ্যই পৌঁছাইতে হবে, কারণ এই অসাধারণ ক্লাসগুলো আমরা সকলের মাঝে বিলাবো। আচ্ছা, রজব আসো সও। কলিমা বেগম লিখছে ফাতেমা বিনতে, আমি যেভাবে বলছি সেভাবে লিখছে। আচ্ছা ওকে, সমস্যা নাই, কিন্তু মূল কথা হচ্ছে আমরা রজব আসো সও, আমরা আসো সব বানানটা এইভাবে লিখব, রজব আসো এবং সও, এতটুকু লিখলেই হবে। আচ্ছা, ওকে, রজব আসো এবং সও। আমিনউদ্দিন, আচ্ছা ওকে। এই যে সুন্দর একটা বাক্য, এই সুন্দর এই বাক্যটা দিয়ে আমরা প্রথমে সাতজন ভাষা শহীদের নাম বের করব। শেয়ার ডান, এই তো শেয়ার ডান করে দিয়েছি। যারা যারা শেয়ার ডান করছেন তারা একটু লেখেন তো, শেয়ার কে কে ডান করছেন, দেখি ক্লাসটা কতজন জয়েন করছেন। আর এই এর নামটা কি? এই তোমার নামটা একটু ভেঙে লেখো তো, আমি একদিন এর নামটা ভেঙে লিখছি, আমার পেড ব্যাচের স্টুডেন্ট, আমি ভুলে গেছি এর নামটা, আমি প্রনাউন্সিয়েশন উচ্চারণ করতে পারি না। বাংলা দিয়ে একটু লিখে দাও তো। নাস্তা না নাশেতা না নিশিতা? আচ্ছা, শেয়ার ডান যে লিখছে আমার পেড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, শেয়ার ডান, শেয়ার লিখে ডান লেখেন। আচ্ছা, আমিনউদ্দিন ডান লিখছে। আচ্ছা, হায়াতুন নেসা, ও নেসা, হায়াতুন নেসা, হায়াতুন নেসা, গুড। আচ্ছা, এবার ডান করে দেন, শেয়ার ডান করেন, খুব মূল টপিকে চলে যাব। আচ্ছা, এবার দেখেন কি চমৎকারভাবে বের করব। শুধু না, আমি কথা দিচ্ছি এই কৌশলটার মাধ্যমে আমরা কি কি শিখব। ইব্রাহিম খান ডান লিখছে। আচ্ছা, মনি ডান লিখছে। আচ্ছা, প্রত্যেকে শেয়ার দিয়ে দেন। আচ্ছা, দেখেন আমরা প্রথমে 7 জন নাম বের করব, তারপর জন্মস্থান, কে কি করতেন, খুবই পরীক্ষা আসে। 1952 সালের যে ভাষা আন্দোলন যেদিন আমাদের শুরু হয়, সেদিন কারা কারা মারা গেছেন, পরবর্তীতে কে কে মারা গেছে। লুফা ইয়াসমিন, আচ্ছা মোটামুটি ডান সবাই লিখতেছে, গুড। আচ্ছা, তাহলে আমরা আসি, ডান লেখেন, আপনার শেয়ারটা দিয়ে দেন, আমরা পড়া শুরু করে দিই। তাহলে দেখেন, এই যে প্রথমে কি পাইলাম আমরা, প্রথমে পাইছি আমরা কিন্তু র, রতে আমরা মনে রাখবো রফিক উদ্দিন সাহেব, রফিক সাহেব। আমরা রফিক উদ্দিন লিখলাম, আমরা সংক্ষেপে লিখলাম, হ্যাঁ? ভাষা শহীদদের অবশ্যই সম্মানের সাথে আমাদের
উচ্চারণ করতে হবে এদের নামগুলো, কারণ এদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, এদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি। তারা যদি না থাকতো তাহলে আমরা কখনোই এই ভাষা পেতাম না। আজকে যেমন আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সব ছাত্রদের অবদান। এরাও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাষা আন্দোলন নিয়ে যে আমাদের প্রথম যে আন্দোলনটা গড়ে ওঠে কামরুদ্দিন মজলিসের তত্ত্বাবধানে, আমরা ওই কথাগুলো পড়াবো পেট বেসে। হ্যাঁ, আমরা মোটামুটি মৌলিক যে বিষয়গুলো যেগুলো মনে রাখা কঠিন সেই বিষয়গুলো আমরা সরাসরি ক্লাসে আমরা এসেছি ক্লাস নিতে। তাহলে রতে হচ্ছে রফিক উদ্দিন সাহেব, জতে হচ্ছে জব্বার সাহেব, সাথে সাথে মুখস্থ করে ফেলেন জব্বার সাহেব। আচ্ছা, তাহলে প্রথমে কে পাইলাম? প্রথম পাইলাম রফিক সাহেব, দ্বিতীয়তে কে পাইলাম? জব্বার সাহেব, দ্বিতীয় তমতে পেলাম জব্বার সাহেব। আচ্ছা, তারপর বতে হচ্ছে বরকত সাহেব, বরকত সাহেব। আচ্ছা, বরকত সাহেব পেয়ে গেলাম। তারপরে চার নাম্বারে আমরা পাবো আউয়াল। কি নাম পাবো? আউয়াল। লেখা দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, যত চেষ্টা করতেছি যত বড় করে লেখা যায়। তারপরে সতে হচ্ছে সালাম সাহেব, আচ্ছা, সালাম সাহেব। আচ্ছা, তাহলে রজব পাইলাম তিনটা, রফিক, জব্বার, বরকত, আসতে আউয়াল সাহেব আর হচ্ছে সালাম সাহেব। আর সতে দুইটা, একটা স, একটা হচ্ছে ও। সতে হচ্ছে শফিউর সাহেব, শফিউর সাহেব। আচ্ছা, তাহলে না, সতে হচ্ছে আমরা প্রথমে পেলাম রফিক, জব্বার, বরকত, রফিক, আসো। আতে হচ্ছে আউয়াল, আতে হচ্ছে কি? আউয়াল। আর সতে হচ্ছে সালাম, আসো। তারপর সতে হচ্ছে শফিউর। আর হচ্ছে ও পাইলাম, ওতে কি? ওতে লিখব ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ। আচ্ছা, ওয়ালিউল্লাহ। আচ্ছা, ওকে, ডান। উল্লাহ, এই তো। আর এই 7 জন পেলাম। আমি তো বলছি 8 জন, আরেকজন কে আছে? এটা আছে, হ্যাঁ, আমরা পরে বের করতেছি। আচ্ছা, তাহলে আশা করি মুখস্থ হয়ে গেছে মনে হয়। রফিক, জব্বার, বরকত, আউয়াল, সালাম, শফিহুর, আর হচ্ছে ওয়ালিউল্লাহ। আর একজন হচ্ছে অজ্ঞাতনামা, অর্থাৎ তার নাম পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাতনামা একজন বালক। 8 নম্বরে কে? 8 নম্বরে হচ্ছে অজ্ঞাতনামা একজন বালক। এই মিলে আমাদের হচ্ছে অজ্ঞাতনামা একজন বালক, এই মিলে হচ্ছে আমাদের 8 জন। যেহেতু নাম জানা নাই এই কারণে আমরা ছন্দের মধ্যে আর ফেলাইতে পারিনি। এটা নাম থাকলে অবশ্যই ছন্দের মধ্যে ফেলাইতাম। আচ্ছা, এই তো। আচ্ছা, ওকে, এই তো। হ্যাঁ, তুমি লিখে ফেলছি সুন্দর করে, চমৎকারভাবে বানানগুলো প্রত্যেকটাই ঠিক আছে। তাহলে আশা করি ভাষা শহীদের নাম আমরা খুব সহজ করে মনে রাখতে পারলাম, যে রজব, আশুর শাহ, রফিক, জব্বার, বরকত, আউয়াল, সালাম, শফিউর, ওয়ালিউল্লাহ, এই 7 জন আমাদের ভাষা শহীদ। আর এই ভাষা শহীদ বলতে আমরা কিন্তু বিশিষ্ট মনে রাখবো না, ওইটা তো আমাদের চলে যাবে। ভাষা শহীদ দিয়ে আমরা সংগ্রাম শুরু করলাম, ভাষা নিয়ে শুরু করলাম, কার সাথে? পাকিস্তানের সাথে। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলবো, কিন্তু পাকিস্তানরা বলতেছি কি না, উর্দুতে কথা বলতে হবে। আচ্ছা, তো যাই হোক, এই প্রথম 1952 সাল, তাহলে আমাদের সালটা চলতেছে 1952 সাল। তারিখটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, কারণ 21শে ফেব্রুয়ারি আমরা জানি আমরা আমাদের মাতৃভাষা দিবস, ঠিক না? আমরা আমরা অবশ্যই শহীদ মিনারে গিয়ে ফুল দেই এই ভাষা শহীদদের। তাহলে এই যে ভাষা শহীদ আমরা যে স্তম্ভ দেখি, এখন দেখলে আমরা মনে রাখতে পারবো যে এরা কারা। এই যে 7 জন, রফিক, জব্বার, বরকত, আউয়াল, সালাম, শফিউর, ওয়ালিউল্লাহ। আচ্ছা, তাহলে ডান। আমরা প্রথম বিষয়টা আমরা ডান করছি। 26টা শেয়ার হয়েছে। আচ্ছা, ওকে।
এরপরে আমরা যাব যেটাতে, সেটা হচ্ছে এই যে নামকরণগুলো যে পাইলাম, তাহলে আমরা অবশ্যই এখন ভাষা শহীদকে এই রকম প্রশ্নের উত্তর আসলে আমরা অবশ্যই পারবো। দেখি, এই হচ্ছে আমাদের সার্চ বইয়ের 60 নম্বর পৃষ্ঠা। 60 নম্বর পৃষ্ঠায় কৌশলটি দেওয়া আছে। ভাষা আন্দোলনের 8 জন শহীদ: রজব, আশো, সও, রফিক, জব্বার, বরকত, আউয়াল, সালাম, শফিউর, ওয়ালিউল্লাহ, আর একজন অজ্ঞাতনামা। তাহলে এই যে আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখেন কত পরীক্ষা আসছে আমাদের। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপর একটা চাকরি পরীক্ষায় আসছে। তো প্রশ্নটা আসছে, কে ভাষা শহীদ নন? আমাদের জানি রফিক সাহেব আমাদের ভাষা শহীদ, সালাম সাহেব আমাদের ভাষা শহীদ, তারপরে জব্বার সাহেব আমাদের ভাষা শহীদ, কিন্তু নূর হোসেন আমাদের ভাষা শহীদ নন। এটা অন্য আন্দোলনের সাথে ইনি সংযুক্ত। নূর হোসেন আমাদের ভাষা শহীদ নন। তাহলে এই প্রশ্নটা আমরা পাবো, এবং এই টাইপের প্রশ্ন অপশন পাল্টে দিতে পারে, কোনো প্রবলেম নেই। আমরা দেখলেই এখন বলতে পাবো যে ভাষা শহীদ কে নন। আচ্ছা, এরপরে আমরা যাব এই যে এই টাইপের প্রশ্নগুলো। দেখুন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন। দেখেন চমৎকার প্রশ্ন। ইকবাল অবশ্যই নন, সালাম সাহেব অবশ্যই রাইট, আসাদ সাহেব নন, নূর হোসেন সাহেব নয়। তার মানে ভাষার জন্য জীবন কি এই 3 জন দিছে? অবশ্যই 3 জন দেননি। কে দিছেন? সালাম, সালাম, হাজার সালাম। এই সালাম সাহেব দিছে, ঠিক না? সালাম, সালাম, হাজার সালাম। তো এই সালাম সাহেব ভাষা শহীদ নিয়ে গান আমাদের আছে না, সালাম, সালাম, হাজার সালাম। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। দেখেন এই টাইপের প্রশ্নগুলো আসবে। এবার হয়তো অন্য অপশন দিয়ে অন্যভাবে দিবে, ঠিক না? আচ্ছা, ভাষা শহীদ আব্দুল বরকত, আমরা জানছি যে আব্দুল বরকত একজন ভাষা শহীদ, এবং এনার জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? বাবলা, মুর্শিদাবাদ। কিন্তু আমরা এইভাবে মুখস্থ করতে চাই না, আমরা চাই এইভাবে শিখতে, যেভাবে শিখলাম যে ভাষা শহীদ নন কে? নূর হোসেন নন, বাকি 3 জন হন কিভাবে? রজব, আশো, সও। রজব, আশো, সও। এই চমৎকার কৌশলটির মাধ্যমে ভাষার জন্য জীবন কে দিয়েছেন সেটাও আমরা শিখছি। ভাষার জন্য শহীদ দিয়েছেন সালাম সাহেব। ইকবাল সাহেব আমাদের ছন্দের মধ্যে নাই, আসাদ সাহেব আমাদের ছন্দের মধ্যে নাই, নূর হোসেন আমাদের ছন্দের মধ্যে নাই। আচ্ছা, কেমন বুঝতে পারতেছেন কিনা বলেন? ডান হয়েছে কি? এটা ডান। আমরা কি ভাষা শহীদের নাম কি ভুলবো কখনো আর? এটা লেখেন। তারপর আমরা চমৎকারভাবে যাব, কে কি করতেন, কে কি করতেন। 8 নং ভাষা শহীদের অজ্ঞাতনামা বালক। এই যে দেখেন, অজ্ঞাতনামা বালক মানে তার পরিচয় পাওয়া যায়নি। একজন বালক যার পরিচয় আমরা জানি না। হ্যাঁ, তাহলে তো নামটা জানলে তো আমরা ছন্দের মধ্যে ফেলাইতাম। অজ্ঞাতনামা বালক অর্থাৎ তার জন্ম পরিচয় পাওয়া যায়নি। এই যে আমাদের যে, আচ্ছা ডান, সবাই ডান লিখছে। ওকে, তাহলে সবাই পারবে। এবার আমরা চমৎকার একটা কৌশল শিখতে যাচ্ছি। দেখি এবার, ডান। রিয়েল সাহেব এত দেরি আসলো কেন? রিয়েল সাহেব শেয়ার ডান করেন। আচ্ছা, যে ডান লিখছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে আমরা যাব। আচ্ছা, তাহলে বলেন তো, লেখেন তো, প্রথম কে? প্রথম শহীদ কে? প্রথম শহীদ কে হয়েছেন আমাদের? এখন বলেন, এই 7 জনের মধ্যে প্রথম শহীদ কে জানেন আপনারা? ফাতেমা খাতুন লিখছে, খুব সুন্দর। আচ্ছা, প্রথম শহীদ কে আমাদের? বলেন প্রথম শহীদ কে? এই যে আমরা 7 জন যে ভাষা শহীদ পাইলাম, এই 7 জনের মধ্যে প্রথম শহীদ, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলনটা হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রফিক সাহেব, গুড। প্রথম যেহেতু ওনার নাম, তাহলে কৌশলটা ধরতে পারছেন। রিয়েল সাহেব শেয়ার দিয়ে দিয়েছে, ওকে।
তাহলে যেহেতু প্রথম দেখ ছন্দটা এমন করে সাজাইছি, আমি বলে দিই ইনফরমেশন, প্রথম দ্বিতীয় যেভাবে দুইজনের নাম, প্রথম শহীদ হয়েছেন উনি, আর দ্বিতীয় শহীদ হয়েছেন কিন্তু দ্বিতীয় শহীদের নাম কার পাবো আমরা? প্রথম হচ্ছে কি রজব, তাহলে রফিক হচ্ছে প্রথম, জব্বার হচ্ছে দ্বিতীয় শহীদ। রফিক জব্বার ওইভাবে সাজানো হয়েছে, কৌশলটা যেভাবে আমাদের সাজানো আছে। 1 নম্বরে ইনি, এই জন্য ইনি প্রথম শহীদ, ইনি 2 নম্বর, এই জন্য দ্বিতীয় শহীদ। যদি পরীক্ষা আসে যে ভাষার শহীদদের মধ্যে দ্বিতীয় শহীদকে, তাহলে 100% জব্বার সাহেব দিবেন। আর যদি প্রথম শহীদ দেয় তাহলে রফিক সাহেব দিবেন। আচ্ছা, এবার দেখেন, এবার তো আসল মজা। তাহলে আমরা ভাষা আন্দোলন যেদিন শুরু হয়, অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিন্তু এই প্রথম শহীদ ইনি হন। প্রথম 21শে ফেব্রুয়ারির প্রথম ওই দিনেই ইনি শহীদ হন। আচ্ছা, এবার দেখেন, এবার প্রথম শহীদ কে হন? প্রথম শহীদ হন রফিক সাহেব। আমরা রফিক সাহেবের নাম লিখলাম, নাম না লিখলেও কোনো সমস্যা নেই, তারপর আমরা লিখিয়ে দেখি রফিক সাহেব। আচ্ছা, এইবার রফিক সাহেব নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, প্রথম শহীদ না, প্রথম দিয়ে কি বলেন তো? প্রথম দিয়ে মস না ম দিয়ে কি মানিকগঞ্জ লেখা যায় কি? আর প্রথমে রফলা আছে, রফলা, এই যে রফলা, রফলা র মানে রফলা, এই র দিয়ে আমরা মনে রাখবো রফিক সাহেব। দেখেন, সব এই প্রথম দিয়ে বের করব। এখন যেহেতু প্রথম শহীদ উনি, এই প্রথম দিয়ে আমরা প্রথম ওয়ার্ডটা নিয়ে আমরা এখন বের করব। এটা দেখলেই যে আমাদের মনে থাকে প্রথম শহীদ রফিক। কিভাবে? প্রথমে রফলা আছে, রফলা দিয়ে কি? রফলা মানে র, রফলা মানে কি? রফলা মানে র। আমরা জানি রয়ের 2টা রূপ, একটা রফলা একটা রেপ। এই বর্ণ, রেপ মানে রফলা, প্রণাম, ঠিক না? তাহলে রফলা মানে র দিয়ে রফিক পাইলাম, আর ম দিয়ে মানিকগঞ্জ লিখলাম। এবার বলেন তো, মানিকগঞ্জের জ আছে না? মানিকগঞ্জের জ, এই যে জ ইয় না, এটা বর্ণটা ভাঙলে কি হয়? ইয় আর কি জ হয়। জ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখা যায় না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এবার দেখেন তো, হ্যাঁ, 8জন যিনি, 8জনের যেটা সেটা অবশ্যই অজ্ঞাতনামা, একজনের পরিচয় আমরা পাইনি। আমরা ভাষার সহিত আমাদের 8জন, তার মধ্যে অবশ্যই অজ্ঞাতনামা একজন ছিলেন, যার পরিচয় আমরা জানি না। আচ্ছা, অবশ্যই এটা দিতে হবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কি না? প্রথম শহীদ হন কি? রফিক। প্রথমে রফলাতে রফিক সাহেব, মতে মানিকগঞ্জ, আর মানিকগঞ্জের শেষের বর্ণ কি? জ, জ দিয়ে কি? জগন্নাথ। অর্থাৎ প্রথমে শেষ বর্ণ ম দিয়ে মানিকগঞ্জ, মানিকগঞ্জের শেষ বর্ণ জ, জ দিয়ে জগন্নাথ, জ দিয়ে জগন্নাথ। তাহলে ইয়ে হয়েছে, হ্যাঁ, তাহলে জ দিয়ে জগন্নাথ। আচ্ছা, তাহলে যদি পরীক্ষা আসে প্রথম শহীদকে রফিক সাহেব, তার জন্মস্থান কোথায়? মানিকগঞ্জে। তিনি কোথায় পড়াশোনা করছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। উনি মারা যান কত সালে? 21শে ফেব্রুয়ারি 1952 সালে। ক্লিয়ার? এই যে গুড। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, ইনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের স্টুডেন্ট ছিলেন? ইনি ইনি ছিলেন হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট। হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, এতটুকু মনে রাখবেন, হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কীভাবে মনে রাখবেন? এই জগন্নাথ হিন্দুদের জগন্নাথ দেব, হ্যাঁ, জগন্নাথ দেব বলেন না, জয় জগন্নাথ। জয় জগন্নাথের নাম নিলে যে কোনো ব্যবসায় ভালো করা যায়, যে কোনো ব্যবসায় ভালো করা যায়। জগন্নাথের নাম নিলে যে কোনো ব্যবসায় ভালো করা যায়। আর ব্যবসা ভালো করতে গেলে হিসাব অবশ্যই জানতে হবে। ব্যবসা জানতে গেলে হিসাব অবশ্যই জানতে হবে। আমার মনে হয় এই এতটুকু তথ্য কেউ যদি মনে রাখতে পারে, এই রফিক সাহেব সম্পর্কে 100% এই তথ্যটুকু জানলেই আপনার হয়ে যাবে। ধীরে ধীরে প্রত্যেকটা টপিক আমি পড়ে দেব, এবং খুব ঠান্ডা মাথায় ক্লাস করতে হবে, এবং 2-1বার রিডিং করে নিতে হবে। যে কোনো পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করতে পাবেন। কালকে খুশি হলাম যে আমার মাত্র আমি ঠিকমতো ক্লাসও নিইনি পেড বেসে, ওরা জানে, জাস্ট আমি নিবন্ধনের কোর্সটা কমপ্লিট করে দিয়েছি ভালোভাবে, তারপর বিসিএস শুরু করছি, তারপর তো আন্দোলন, বই টইয়ের কাজ, এগুলো আবার আমরা 1 তারিখ থেকে খুব ভালোভাবে শুরু করব। প্রত্যেকটা পৃষ্ঠা, অর্থাৎ বইটা রেডি ছিল না এই কারণে, এবার বইটা পেয়ে যাবেন। প্রত্যেকটা পৃষ্ঠা আমার কাছে বুঝে নেবেন যে হ্যাঁ স্যার, প্রত্যেকটা পৃষ্ঠা সম্পর্কে আমি খুব ভালো ধারণা আমার আছে। প্রত্যেকটা পৃষ্ঠা বের করবেন, আমি বলবো, পৃষ্ঠাটা দাগে নেবেন, ওকে করে দেবেন। ওইটা সারা জীবনের জন্য ওই পৃষ্ঠাটা আপনার স্মৃতি হয়ে থাকবে।
যে স্যার এই পৃষ্ঠাটা পড়াইছে, এই পৃষ্ঠা আমি কখনো আর ভুলবো না। একটা কোর্স চালু করছি, এটা বিশাল সুযোগ, 3টা সাবজেক্ট মাত্র 1200 টাকা। অর্থাৎ আমি বাংলার জন্য সর্বনিম্ন আমি 600 টাকা করে নিয়েছিলাম, এবং এই দেখেন আমি সর্বনিম্ন একটা সাবজেক্টের এটা দিই, এখন 4টা সাবজেক্ট দিয়েছি, 3 4 1200 টাকায় আমি পুরা 3টে সাবজেক্ট, ইংরেজির মতো একটা সাবজেক্ট, যেটা আমি যদি অফলাইনে ক্লাস করতে কেউ আসতো তাহলে আমি 4000 টাকা নিতাম, সর্বনিম্ন 4000, 8000 টাকা কোর্স ফি থাকে, সর্বনিম্ন 4000 থেকে শুরু করি, 4000 থেকে শুরু করে 5000 6000 7000 8000 পর্যন্ত আমি নিতাম। স্যারের বিভিন্ন ছাড় থাকে, এই জন্য আমাদের 22শে সেপ্টেম্বর পর্যন্ত আমি একটা ছাড় দিয়েছি। যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য না, তাদের জন্য একটু ছাড় আছে, আর তাদের ছাড়টা আমি গ্রুপে পোস্ট করে দেবো। আর যারা অন্য স্টুডেন্ট তাদের জন্য এটা কিন্তু মনে রাখতে হবে 22শে সেপ্টেম্বর। সবাই জানে আমি কোর্স ফি একটুও কমাই না, যেটা থাকে সেটাই, এবং 22 তারিখ যখনই পার হয়ে যাবে এই কোর্স ফিটা হয়ে যাবে 3000 টাকার কোর্স ফিটা হয়ে যাবে 2400 টাকা। 2400 টাকা আমি নেব এরপরে। এই কারণে যারা মনে করেন যে না সত্যিকার এখানে পড়লে উপকৃত হবেন, বইগুলো সংগ্রহ করতে হবে, বইগুলো অবশ্যই সংগ্রহ করে নিতে হবে 1 তারিখের মধ্যে। আর 1 তারিখ থেকে আমাদের পড়া শুরু হবে, অসাধারণ। আমি 22 তারিখ পর্যন্ত এই সুযোগটা দিছি, 23 তারিখ থেকে কোর্স ফিটা বাড়িয়ে দেবো। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে আমরা প্রথম দিয়ে আমরা এটা সব শিখে ফেললাম, ঠিক আছে। দেখি তো এখন রফিক সাহেব নিয়ে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন না আমার বিশ্বাস নাই, দেখি আমার অবশ্যই। আচ্ছা, এই যে 1 নম্বর প্রশ্ন আসছে, 1952 সালে 21শে ফেব্রুয়ারি কে শহীদ হন? আমরা জানি রফিক সাহেব শহীদ হয়েছেন। তাহলে আমরা পারলাম। এবার যদি আসে যে রফিক সাহেব কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, তখন তো কলেজ ছিল, জগন্নাথ কলেজ ছিল, তখন তো বিশ্ববিদ্যালয় ছিল না, এখন তো বিশ্ববিদ্যালয় হয়েছে। আচ্ছা মঈনুদ্দিন, আমি ইংরেজি এবং আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের ওইখানে পোস্ট করে দেবো, হ্যাঁ পোস্ট করে দেবো, পোস্টে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা বুঝে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, 13 তারিখ আগে ক্লাসটা করেন, 13 তারিখ, 13 তারিখে আমাদের ইংরেজি ক্লাস আছে। আজকে কত তারিখ? আজকে 11 তারিখ না? আচ্ছা, পরশু দিন আছে আমাদের, শুক্রবারে আমাদের ইংরেজি ক্লাস আছে। ইংলিশ ক্লাসটা করেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলা, ইংলিশ এবং জিকে এই 3টা বিষয় কিভাবে আপনাদের প্রত্যেকটা পৃষ্ঠা একটা ধারণা দিয়ে দেয়। অনেক ক্লাস আমরা জানি, আপনারা অনেক জায়গায় পড়ছেন, অনেক শিখছেন, যেগুলো শিখছেন অবশ্যই শিখছেন, ওগুলো ভালো। কোনো টিচারের পড়াই খারাপ না, প্রত্যেকটা টিচার চেষ্টা করে তার সর্বোচ্চ চেষ্টা করা, হ্যাঁ। আমি বই এবং টিচারের কাছে পড়ার সম্পর্কে আমি কখনো বলি না যে আমি সবচেয়ে ভালো পড়াই, কখনো বলি না যে আমার বই সবচেয়ে ভালো। আপনাদেরকে অবশ্যই বই সংগ্রহ করে নিতে হবে। প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা রাইটার চেষ্টা করে তার বইয়ে সর্বোচ্চ দেওয়ার। আপনারা দেখে শুনে যে বইটা আপনাদের ভালো লাগবে কিনবেন, আর অবশ্যই 2-3টা বই থাকা উচিত, প্রত্যেকের হাতে 2-4টা বই থাকা উচিত, কারণ এক একটা টিচারের এক এক রকম পড়ানোর ক্যাপাসিটি, সেই জিনিসগুলো আপনাকে দিয়েছে, আপনি বইয়ের মাধ্যমে সবগুলো পেয়ে যাবেন। আর এখন যেহেতু সুবিধা হয়েছে, যে আগে কিন্তু এই সুযোগটা ছিল না যে আমাদের কাছে পড়ার, কারণ সবার বিভিন্ন জায়গায় আমরা চাইলেও আমরা পড়তে পারতাম না। যেহেতু আমাদের সুযোগ হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম, যে ফেসবুক আমাদের সুযোগ করে দিয়েছে যে আমরা বই লিখছি, এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা ওই রাইটারের কাছে ধরে ধরে শেখার, আপনি চাইলেও শিখতে পারতেন না, ঠিক না? আচ্ছা, এটা অসাধারণভাবে একটা সুযোগ হয়ে গেছে আমাদের। আচ্ছা, তাহলে আমরা পাইলাম। আমি পরে প্রশ্ন করব আবার, হ্যাঁ। এবার বলেন তো, দ্বিতীয় শহীদ কে হয়েছে? দ্বিতীয়তম শহীদ কে? দ্বিতীয়তম শহীদ আমরা জানি রজব, রথে রফিক, আর জতে হচ্ছে জব্বার সাহেব। প্রত্যেকটা পৃষ্ঠা আমি এভাবে ব্যাখ্যা দেবো, প্রত্যেকটা পৃষ্ঠা। আচ্ছা, আর পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য আমি অনলাইনে পরীক্ষা নেই, যারা পেড ব্যাচ তারা জানে যে এদের জন্য আমি একটা কি ওয়েবসাইট তৈরি করছি শুধু পরীক্ষা নেওয়ার জন্য। কত পরীক্ষা দেবেন? সকাল বিকেল 3 বেলায় পরীক্ষা দিতে পারবেন যদি চান, কারণ এখন ফ্রি, আমি প্রচুর পরিমাণ কালেকশন আছে বই, আমার প্রচুর পরিমাণ প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয়তম জব্বার সাহেব, জন্ম মৃত্যু, তাহলে এনার শহীদটা, ইনিও শহীদ হয়েছেন ইনিও মনে রাখবেন 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আর 1952 সালে, ওই একই দিনে। অর্থাৎ রফিক সাহেব যেদিন শহীদ হন সেই দিনে জব্বার সাহেবও
শহীদ হন। আচ্ছা, এই দ্বিতীয়তম আমরা জানি প্রথম দিয়ে আমরা বের করছি, দ্বিতীয়তম আমরা দ পাচ্ছি এখানে, দ দ দিয়ে আমরা দর্জি লিখতে পারি না, দর্জি। আচ্ছা, আর ম দিয়ে আমরা ময়মনসিংহ লিখতে পারি না, মন সিংহ। আচ্ছা, ময়মনসিংহ। তাহলে ইনি পেশা কী ছিল, খালি পরীক্ষায় পেশাটা মনে রাখবেন, আর জন্মস্থান, আর হচ্ছে শহীদ হয়েছে কোন তারিখে, এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমার রফিক সাহেবের পেশা তো ছিল না, উনি যেহেতু ছাত্র ছিল, উনি হিসাব বিজ্ঞানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আর এনারা যেহেতু ছাত্র ছিলেন না, ইনি পেশায় দর্জি ছিলেন। তাহলে দ্বিতীয়তম দর্জি, আর মামতে ময়মনসিংহ, এতটুকু মনে রাখলেই হবে। গফরগাঁও, অবশ্যই হ্যাঁ, গ্রামের নাম গফরগাঁও। পচুয়ার, পচুয়ার হচ্ছে ময়মনসিংহ জেলার গফুয়ার, পাচুয়ার সম্ভবত, পাচুয়া গ্রামে। আচ্ছা গুড, এই যে একটা ভালো ইনফরমেশন লিখছে একজন। আচ্ছা গুড, মঈনুদ্দিন সাহেব। আচ্ছা আচ্ছা গুড, এই তো হায়তুন সাহেব, হায়তুন ম্যাডাম আমাদের খুব চমৎকার অ্যান্সার দিয়েছে। আচ্ছা, খুব সুন্দর করে লিখে পাঠাইছে। আচ্ছা গুড। আচ্ছা, তাহলে আমরা শিখলাম, তাহলে প্রথম দ্বিতীয় আমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। প্রথম শহীদ, প্রথম দিয়ে আমরা সব বের করছি, দ্বিতীয়তম, দ্বিতীয়তম দিয়ে বের করছি, দতে দর্জি, মতে ময়মনসিংহ, দতে দর্জি, মতে ময়মনসিংহ, মনে রাখলেই হয়ে যাবে। এরপরে, এরপরে 3 নাম্বার শহীদ জানো কে? 3 নাম্বার শহীদ হচ্ছেন বরকত সাহেব, বরকত সাহেব। এই বরকত সাহেবের আম্মু মনে রাখবেন। আচ্ছা, বরকত সাহেবের আম্মুর নাম কি বলেন তো দেখি। আমরা কালকে ভূতপূর্ব শিখছি, ঠিক না? ভূতপূর্ব, ভূতপূর্ব মানে প্রাক্তন। তাহলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কে ছিলেন একটু বলেন? যিনি ছিলেন তিনি হচ্ছেন বরকতের আম্মু ছিলেন। আচ্ছা, তিনি ছিলেন হাসিনা বেগম, হাসিনা বেগম। চমৎকার একটা কৌশল দিলাম। তাহলে বরকতের আম্মুর নাম কি? হাসিনা বেগম। আচ্ছা বলেন তো, হাসিনা বেগম বাংলাদেশের কোথায় ইনি শহীদ মিনার উদ্বোধন করেন? শহীদ মিনার উদ্বোধন করেন কোথায়? উদ্বোধন করেন কোথায় বলেন? হাসিনা বেগম। তাহলে বরকতের আম্মুর নাম কি? হাসিনা বেগম, হাসিনা বেগম। আচ্ছা, কিন্তু শেখ হাসিনা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু আমরা এখানে হাসিনা বেগম লিখব, ঠিক আছে? হাসিনা বেগম, বরকতের আম্মুর নাম হচ্ছে হাসিনা বেগম। তাহলে এনার, এনার কি হাসিনা বেগম, ইনি একটা শহীদ মিনার, শহীদ মিনার ইনি উদ্বোধন করেন। বাংলাদেশের কোথায় ইনি শহীদ মিনার উদ্বোধন করেন জানলে দেখেন। আচ্ছা, সাভার, মিরাজ সাহেব লিখছে সাভার। আচ্ছা, অনেকগুলো তথ্য আছে আমাদের, কিন্তু আমরা মৌলিক জিনিসগুলোকে শিখে নিই। হ্যাঁ, ভাষার শহীদ থেকে কিন্তু প্রশ্ন আসবে, কারণ ভাষা শহীদ থেকে কিন্তু বাংলাদেশের আমাদের যে এই যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এটা খুব ধীরে ধীরে পড়াচ্ছি। মানে ধরে নেন যে কোনো পরীক্ষায় যাবেন, এই শহীদ মিনার নিয়ে এবার প্রশ্ন হবেই, কারণ শহীদ হয়েছে আমাদের যারা যারা। হুম, রংপুরের শহীদ হয়েছে কি? আবু সাইদ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ শহীদ মিনার, এবং এমনকি এদের শহীদ, আমাদের এই শহীদ মিনার নিয়ে প্রশ্ন হবেই, ধরে নেন। আচ্ছা, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে আমি বলে দেব। এই সরকারের আমলে, অর্থাৎ এই কেয়ারটেকার, অর্থাৎ এই কেয়ারটেকার সরকার যে গঠন করছে, এখানকার প্রশ্নের স্টাইলটা একটু আলাদা হবে। ওই স্টাইলেরই আমি এই সাধারণ জ্ঞান বইটা তৈরি করছি। এখন বঙ্গবন্ধু থেকে শুরু করে ওই জিনিসগুলো এখন বাদ দিতে হবে। আচ্ছা, তারপরে কি, তাহলে আমরা এখন অ্যান্সারটা দেব। ইনি শহীদ উদ্বোধন করছেন, ইনি যে শহীদ মিনারটা উদ্বোধন করছেন, ইনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা, সরি ঢাকা মেডিকেলের, ঢাকা, ঢাকা মেডিকেল কলেজের, মেডিকেল
কলেজের কলেজে বহিপ্রাঙ্গণে 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 উনি সালটা একটু মনে রাখেন। সালটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিপ্রাঙ্গণে ইনি শহীদ মিনার উদ্বোধন করেন। সেই সালটা অবশ্যই মনে রাখতে হবে। 21শে ফেব্রুয়ারি তো অবশ্যই করছে। আর সালটা হচ্ছে 1963 সাল। 1963 সাল মনে রাখবেন, 1963 সাল। আচ্ছা, ওকে। এবার দেখেন, এবার আমরা এত কিছু তো শিখলাম, আরও কিছু শিখতে চাই। তাহলে আমরা বরকতের আম্মু ঢাকা মেডিকেলের ফারুক আরমান চমৎকারভাবে লিখে পাঠাইছে। লিখবেন, সাথে সাথে লিখে ফেলবেন। হ্যাঁ, মনে থাকবে। ক্লাস করার একটাই উদ্দেশ্য যে আপনারা সাথে সাথে লিখবেন। তাহলে হবে কি, পরে আর এই ক্লাসগুলো করতে হবে না। পরে অনেকে ক্লাস টেনে টেনে করে, ও লাভ নাই। ও দেখবে যে অনেকে প্রচুর পড়ে কিন্তু খেয়াল রাখতে পারে না। ওই স্টুডেন্টরা যেটা বেশি পড়ুয়া, টাইমের দাম খুব, ক্লাস করার টাইম নেই, ওই টাইপের স্টুডেন্টরা দেখবেন যে ওই পরে একা একাই ক্লাস করছে, কোনটা পড়ছে কোনটা পড়ে নেই মনে নেই। আমরা গল্প করতেছি, লিখতেছেন, আনন্দটা অন্যরকম। যত দূরেই থাকি না কেন মনে হচ্ছে যে একেবারে কাছাকাছি। আমি তো একবার অনুভব করি যে আমার কাছাকাছি আপনারা সবাই। আচ্ছা, তো যাই হোক, আমরা এই বরকত এবার পরিচিতি। বরকত মনে রাখবেন, বরকতের বতে বিশ্ববিদ্যালয়, বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়। ইনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন ইনি? আমরা সবাই জানি ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তাহলে বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়, বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয় মনে রাখবো। বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। আরেকটা ইনফরমেশন দিই, বরকতের আম্মু, আম্মুতে আতে, আতে মনে রাখবেন। আতে চমৎকার একটা নাম মনে রাখবেন। আতে হচ্ছে আবাই, আবাই মনে রাখবেন। আতে কি মনে রাখবেন? আবাই। এই আবাই দিয়ে মনে রাখবেন। এই খুবই পরীক্ষা আসে যে বরকতের ডাকনাম কি ছিল। বরকত সাহেবের ডাকনাম ছিল আবাই। তাহলে বতে বিশ্ববিদ্যালয়, বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়, বতে বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়। আর বরকতের আম্মু, আম্মু কি? হাসিনা বেগম। আর আতে কি মনে রাখবো? আতে মনে রাখবো আবাই। আবাই হচ্ছেন এনার ডাক নাম। আর আম্মু ম আছে না, মতে মনে রাখবেন মুর্শিদাবাদ, 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 মুর্শিদাবাদ। তাহলে এই যে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ কিন্তু আমাদের বাংলাদেশের কোনো জেলা নয়। এই মুর্শিদাবাদ কিন্তু মনে রাখতে হবে, এই মুর্শিদাবাদ কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর এই মুর্শিদাবাদের বাদই মনে রাখবেন বাবলা, বাবলা গ্রামে জন্মগ্রহণ করে। মুর্শিদাবাদের বাবলা গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে আশা করি দেখেন তো এই ইনফরমেশনগুলো আপনি ধরে ধরে বুঝতেছেন কিটা। বরকতের আম্মুকে হাসিনা বেগম। হাসিনা বেগম কী করছে? বাংলাদেশে ঢাকা মেডিকেলের বহিপ্রাঙ্গণে শহীদ মিনার উদ্বোধন করেন। কত সালে? 1963 সালে 21শে ফেব্রুয়ারি। আমরা এটা ইনফরমেশন নিয়েছি। বরকতের আম্মু থেকে আমরা এখন কী কী শিখবো? বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তারপরে আম্মু, আতে আবাই, অর্থাৎ বরকতের ডাকনাম হচ্ছে আবাই। আর আম্মুতে আবার মতে হচ্ছে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদের ব দিয়ে আমরা বাবলা। অর্থাৎ ইনি ভারতের মানুষ ছিলেন। ভারতের মানুষ ছিলেন। ইনি পড়াশোনার জন্য বাংলাদেশে আসছে। তখন তার বর্ডার ওই রকম ছিল না। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ খুবই একটা ভালো সম্পর্ক ছিল। এবং এগুলো বাংলাদেশ বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আচ্ছা, দেখবেন যে আমরা যে আন্দোলন, আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের অনেকেই কিন্তু এই আন্দোলনের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তাহলে আমাদের এটা এখনকার না। সবাই যে ভারত বিদ্বেষী, সব ক্ষেত্রে ভারত বিদ্বেষী হওয়া যাবে না। ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অনেক মানুষ, ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষ এই বাংলাদেশের অনেক অনেক ভালোবাসে এবং
এই আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। স্যার গণিতের কোন ব্যাচ, হ্যাঁ গণিতেরও ক্লাস করাবো, গণিতের ক্লাস করাবো। আমি গণিতের 3জন টিচারের সাথে কথা বলছি, ওনারা আপনাদের 1 মাস আগে ফ্রি পড়াবে। ফ্রি পড়ানোর পর যদি আপনাদের ভালো লাগে, তারপর সর্বনিম্ন কোর্স ফিতে আমি পড়াবো। 400 থেকে 500 টাকার কোর্স ফিতে আমি গণিতটা শুরু করব। গণিত আমি কিছু অধ্যায় আমি পড়াবো, যেটা আমি খুব ভালো পারি, হ্যাঁ। আর বেশিরভাগগুলোই টিচার দ্বারা পড়াবো, এবং আমার এই ক্লাসগুলো অন্য টিচার দ্বারাও নেব। আমার কথা হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে এই চ্যানেলটাতে সাপোর্ট পাবেন, প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন। আমি বইগুলো কেবল শেষ করলাম, এবং এই ইংরেজি বইটার কাজ এখনও শেষ করতে পারিনি। ইংরেজি বইটার কাজ মোটামুটি 20 তারিখের মধ্যে শেষ করব, 20 তারিখ বা 22 তারিখের মধ্যে। তারপরে আপনাদের 25 তারিখের মধ্যে আপনারা ফুল সাপোর্ট পাবেন আমার, এবং আশা করি এবার ক্লাসের মতো হবে প্রত্যেকটা ক্লাস। আচ্ছা, মুখস্থ না। এবার বলেন, এবার যদি পরীক্ষা আসে যে বরকত সাহেব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা বুঝলাম কোন বিভাগের স্টুডেন্ট ছিলেন। বরকতের বরের পর কি র আছে না, এ র দিয়ে মনে রাখবেন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন, রতে রাষ্ট্রবিজ্ঞান। আমার কাজ হচ্ছে মুখস্থ না, চেষ্টা করব মুখস্থ ছাড়াই কীভাবে মনে রাখা যায়। তারপর দেখেন আমি যেভাবে পড়াচ্ছি এভাবে আপনি নিজে পড়েন, নিজে টিচার হয়ে যাবেন, এবং এত ভালো লাগবে পড়তে, বিরক্ত লাগবে না। আচ্ছা, এবার আপনারা আমাকে উত্তর দেন তো, আপনারা উত্তর দেন তো, যে আপনারা উত্তর দিতে পারতেছেন কিনা। সাথে থাকলে আমি উত্তর নিয়ে নিতাম, ঠিক না? আপনারা এখন উত্তর দেন, উত্তর দেন যে বরকতের বরকতের আম্মু আমরা লিখছি, ঠিক না? বরকতের আম্মু। আচ্ছা, আমি এখন প্রশ্ন করি, আপনারা অবশ্যই অ্যান্সার দিতে পারবেন। বরকত কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন? বরকত কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ে তিনি কোন সাবজেক্টে পড়াশোনা করতেন? এই দুইটা আগে লেখেন। সবগুলো ক্লাসেই আমি তো অবশ্যই নেব। এছাড়াও আমি অবশ্যই প্রত্যেকটা ক্লাসে আমি বাংলা, ইংলিশ, জিকের প্রত্যেকটা ক্লাসেই নেব। আচ্ছা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, এবং কোন বিভাগের স্টুডেন্ট ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন। লেখেন এইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন। বতে বরকত, রতে রাষ্ট্রবিজ্ঞান, বতে বিশ্ববিদ্যালয়, আর রতে রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন। আতে কি? আতে আবাই, আবাই হচ্ছে তার ডাক নাম। মতে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের কোন গ্রামে বাস করতেন? এই বাবলা গ্রামে। বাবলা গ্রাম নিয়ে অনেক এনার অনেক ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে, যে বাবলা গ্রাম নিয়ে অনেক ডকুমেন্টারি আছে, সেই ডকুমেন্টারিগুলো একটু দেখে নেবেন। সেই গ্রামে কীভাবে বরকতকে সেখানকার মানুষ কত ভালোবাসে। এবং আজও আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার, এগুলো অনেকগুলো আলোচনা, এগুলো আজকে না করি, হ্যাঁ, তাহলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। আচ্ছা, আমরা এগুলো পেড ব্যাচে ক্লাস করব, এবং ধরে ধরে প্রত্যেকটা ঘটনা কী কারণে হয়েছে, সত্যিকারে মানে ইতিহাস আমরা আলোচনা করব। আচ্ছা, এই 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়গুলো, তারপরে আমাদের 1 নাম্বার গেলো, 2 নাম্বার গেলো, 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারের জন্য আমাদের কে? 4 নাম্বারে আমাদের কে? একটু লেখেন তো, 4 নাম্বারে কে? 4 নাম্বারে আমাদের কে ছিল? রজব, আসো, সও। একটু বের করে দেখান। রজব, আসো এবং সও। 4 নাম্বারটা কে বলেন তো? রজব, আসো, সও। রতে আমরা পাইলাম রফিক, জতে জব্বার, বতে বরকত। আদি আমি কি বলছিলাম বলেন তো? আদি কি বলছিলাম? এই তো গুড, ফাতেমা সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে, আউয়াল। ফাতেমা কিন্তু খুবই দুর্দান্ত লিখতে পারে, দ্রুত লিখতে পারে। আচ্ছা, আউয়াল, আউয়াল, চমৎকার। আউয়াল বানান রস্যু হবে, হ্যাঁ, ওনার নামটা রস্যু দিয়ে আছে, এই যে আমরা রস্যু দিয়ে লিখব। আচ্ছা, এবার বলেন 4 নাম্বারে আউয়াল, দিয়ে কি? র দিয়ে কি? রিক্সা চালক হয় না? রিক্সা চালক, তার মানে ইনি একজন রিক্সা চালক। ভাষা শহীদ দেখেন, ভাষা শহীদের ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট ছাত্র তো একই, মানে ছাত্র ছিল,
রিক্সা চালক ছিল, দর্জি ছিল, ঠিক না? তাহলে এই যে চারজন, চার দিয়ে আমরা কি বললাম, চারজন হচ্ছে আউয়াল, আর চার দিয়ে মনে রাখবে নি রিক্সা চালক। আচ্ছা বলেন তো, রিক্সার শহর কাকে বলা হয়? কোন শহরকে রিক্সার, কোন শহরকে রিক্সার শহর বলা হয়? কোন শহরকে রিক্সার শহর বলা হয়? চমৎকারভাবে লেখেন। কোন শহরকে রিক্সার শহর বলা হয়? আচ্ছা, নয়ন সাহেব অনেক পর কমেন্ট দেখলাম। আর নীলুফা ইয়াসমিন ঢাকা, চট্টগ্রাম। মিরাজ সাহেব লিখছেন, মঈনুদ্দিন সাহেব লিখছেন ঢাকা। শাহিনুর আক্তার লিখছেন ঢাকা। পারভেজ সুরকানি চট্টগ্রাম। চট্টগ্রাম বানান পারভেজ সাহেব, টয়টা হবে কিন্তু, হ্যাঁ? এটা হলে টয়ের রফলা, ট্রাক বানান লাগে। চট্টগ্রাম কিন্তু ট্রাক দিয়ে চাপা দিলেন, ট্রাক বানানে রফলা লাগে। আচ্ছা আচ্ছা, ঢাকাকে বলা হয় রিক্সার শহর, ঢাকাকে, ঢাকাকে গুড। ঢাকাতে দেখবেন মসজিদের শহর এবং রিক্সার শহর হচ্ছে ঢাকা। প্রচুর পরিমাণ মসজিদ, প্রচুর পরিমাণ রিক্সা। ঢাকাতে প্রচুর পরিমাণ রংপুর লিখছে ফাতেমা খাতুন। আচ্ছা মনে রাখবেন, রিক্সার শহর হচ্ছে ঢাকা, মসজিদের শহর হচ্ছে ঢাকা। মসজিদ এবং ঢাকা, রিক্সা প্রচুর পরিমাণে থাকার কারণে বলা হয়। তাহলে আমরা মনে রাখবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে 360 আল্লাহর শহর লিখছে, আউলিয়ার শহর হচ্ছে, শহর বানানোটা ভুল লিখছে, এত সমস্যা নেই। আচ্ছা, মোবাইলে তো লিখতে অসুবিধা হয়, মোবাইলে তো আসলে লেখা খুব কঠিন। আচ্ছা তাহলে দেখেন আমরা কি শিখতে চাই, এবার শুনেন, খুব মনোযোগ দেন। আলামিন হোসেন সমস্ত জিনিসগুলো লিখে পাঠাইছে। আচ্ছা তাহলে দেখেন, আমরা চমৎকারভাবে শিখতে চাই। আউয়াল হচ্ছেন একজন রিক্সা চালক এবং এনার জন্মস্থান হচ্ছে ঢাকায়। এই দুইটা তথ্য জানলেই হবে। আউয়াল সম্পর্কে এই দুইটা তথ্য। আউয়ালের জন্ম কোথায়? ঢাকা শহরে। ঢাকা শহরে, হ্যাঁ, ঢাকা শহরে তার জন্ম। আর এই যে প্রথম চারজন, এক থেকে এই চারজন, রফিক, জব্বার, বরকত, আউয়াল, এই চারজনে শহীদ হয়েছেন 21শে ফেব্রুয়ারি 1952 সাল। শুধু এতটুকু প্রথম চারজন, প্রথম চারজন ওই ওই দিনেই শহীদ হয়েছেন 21শে ফেব্রুয়ারি 1952 সালের। এই প্রথম চারজন, এই জন্য প্রথম চারজনকে আমি প্রথমে সাজিয়ে দিয়েছি। মানে আপনার কৌশলটা বানাইলে হবে না, অনেকে তো কৌশল বানায়, কিন্তু কৌশল দেখেন, প্রথম শহীদ, দ্বিতীয় শহীদ, ওই কৌশলের মধ্যে থাকতে হবে। প্রথম যে চারজন, ওই চারজন আবার এমন করে বানাইছি, ওই চারজন আবার মারা গেছে, শহীদ হয়েছেন, সরি শহীদ বলতে হবে। আচ্ছা, প্রথম চারজন আবার শহীদ হয়েছে 21শে ফেব্রুয়ারি 1952 সালে। বুঝতে পারছেন মানে কৌশলটা কিভাবে বানানো হয়েছে, কত পরিশ্রম বানানো হয়েছে? আর আপনারা যদি বলেন যে স্যার এই 350 টাকা দিয়ে বই এত দাম বেশি, আরে বাবা কৌশলের দাম এত বেশি। আমেরিকা পুরা পৃথিবী চালাচ্ছে, ওয়ার্ল্ড চালাচ্ছে কিভাবে? ইনফরমেশন। এই যে আমরা ওনাদের ফেসবুক, আমরা কি করতেছি, সব ইনফরমেশন চলে যাচ্ছে, ইউটিউব, সব ইনফরমেশন চলে যাচ্ছে। তার ইনফরমেশনের দাম সবচেয়ে বেশি। আপনি যে এত ইনফরমেশন, এই যে আমি যে সাধারণ জ্ঞান, আমি 4000 টাকা কোর্স নিতাম, আপনি 350 টাকা দিয়ে পেয়ে যাবেন। হাত যদি 400 টাকা দিয়ে কোর্স করেন, তাহলে 350, আপনি, আমি সহজ করে দিই, 350 একটা বই হচ্ছে, কোর্স হচ্ছে 400, এই হচ্ছে আপনার 750। 750 টাকায় আপনি স্মৃতি হয়ে যাবে প্রত্যেকটা পৃষ্ঠা আপনার জন্য। আমি কি ভুল বললাম আপনারা বলেন? এই 750 টাকায় আপনি, 350 টাকায় আপনি প্রায় 650 থেকে 800 পৃষ্ঠা পাবেন। হুম, এবং আমি পৃষ্ঠাগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা দিব সেই 400 টাকায়। আপনার 1200 টাকা কোর্স, একটা সাবজেক্টে 400 টাকা পড়ে এভারেজ। আচ্ছা তাহলে বলেন যে কত আপনাদের জন্য এই সুযোগটা? এটা তো কোনোভাবেই সম্ভব না, অনলাইন প্ল্যাটফর্ম এসেছে বিধায় সুযোগ, একসাথে অনেক স্টুডেন্টকে পড়ানো যায়, নাহলে এটা সম্ভব? আপনি যখন 50-60 জন করে ব্যাচে পড়াই দাম, তখন তো অবশ্যই আপনাকে
4000 5000 টাকা দিয়ে পড়তে হতো। তাহলে এই যে দেখেন 750 টাকায় আপনি সাধারণ জ্ঞানের টোটাল বিষয়গুলো শিখবেন, 750 টাকায় আপনি ইংরেজির টোটাল বিষয়গুলো শিখবেন। বাংলায় আপনার বইটার দাম 500 টাকা, ওদিকে 400 টাকা, 900 টাকা, 900 টাকা বাংলা ব্যাকরণের সমস্ত জিনিস শিখে ফেলবেন। আচ্ছা, দেখেন কতগুলো চমৎকার তথ্য দিচ্ছি আমি। তাহলে দেখেন আপনি চার নাম্বারে কে সেটা মনে রাখলেন। 4 নম্বরে আমরা শিখছি যে 4 নম্বরে হচ্ছেন এই যে আমাদের আউয়াল সাহেব। এই 4 নম্বরে আমাদের কৌশলে 4 নম্বরে ইনি আছেন। এই 4 দিয়ে আমরা মনে রাখছি র দিয়ে রিক্সা চালক, এবং রিক্সা শিখলাম যে রিক্সার শহর হচ্ছে ঢাকা, এই জন্য ঢাকায় ইনি কী করছেন, জন্মগ্রহণ করছেন। আচ্ছা, জব্বার সাহেবের তো জন্মস্থান বলছিলাম না আমি। জব্বার সাহেবের তো বলছিলাম উনি দর্জি ছিল, ময়মনসিংহ ছিল। একজন যে লিখলো গফরগাঁও হচ্ছে তার গ্রামের নাম, গফরগাঁর পাসুয়ায় আর কি জায়গাটার নাম। আচ্ছা, ওই সময় এটা উপজেলা ছিল আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আসেন, বলেন। এবার আসেন 5 নাম্বারে কে ছিলেন বলেন তো? 5-এ কে ছিলেন? 5-এ কে? 4 নাম্বারে তো আউয়াল, 5-এ কে? দ্রুত লেখেন, 5-এ লেখেন, তারপরে পরিচয় বের করে দিচ্ছি আমি। 5-এ সালাম। আচ্ছা, সালাম। আচ্ছা, সালাম পাইলাম। ওকে, সালাম। আচ্ছা, সালাম। ওকে, এই 5 বানানে মনে রাখবেন, 5 বানানে 5 দিয়ে পিয়ন হয়, তাহলে সালাম ছিলেন পিয়ন। আর ইনি কিন্তু গুলিবদ্ধ হন, এটা আলাদা করে মনে রাখতে হবে। গুলিবদ্ধ হন উনি 7ই এপ্রিল, আর ইনি মারা যায়, সরি, 7ই এপ্রিল ইনি মারা যান। আর গুলিবদ্ধ হন কিন্তু উনি 21শে ফেব্রুয়ারি, ওই দিনে গুলিবদ্ধ হন, 21শে ফেব্রুয়ারিতে উনি গুলিবদ্ধ হন। কিন্তু উনি গুলিবদ্ধ হওয়ার পরে উনি হাসপাতালে থাকেন, পরবর্তীতে 7ই এপ্রিল ইনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, ওকে, তাহলে ইনি কি ছিলেন? পিয়ন ছিলেন, হ্যাঁ। আর এনার জন্মস্থান আমরা ওইভাবে বইয়ে পাইনি, হ্যাঁ। এই যে জন্মস্থান আমি লিখতে পারলাম না, ইনি পিয়ন ছিলেন, বইয়ে এনার জন্মস্থানটা দেওয়া নাই, হ্যাঁ। ইনি 7ই এপ্রিল শহীদ হন, মানে মারা যান। আর গুলিবদ্ধ হন কিন্তু 21শে ফেব্রুয়ারি হাসপাতালে, পরবর্তীতে উনি 7ই এপ্রিলে মারা যান, কিছুদিন পর উনি মারা যান। আর একটা বিষয় মনে রাখতে হবে যে পিয়নরা কিন্তু সবসময় মানুষকে সালাম দেয়। পিয়নরা কি করে? মানুষকে সবসময় সালাম দেয়, সালাম, ঠিক না? এই জন্য আমরা মনে রাখবো পিয়ন কে ছিল? সালাম ছিল। পিয়নরা কি করে? মানুষকে সালাম দেয়। পিয়নের কাজ কি? চিঠি পত্র এগুলো পৌঁছে দেয়। পৌঁছে দিতে গেলে কি যার সাথে দেখা হয় তারকে সালাম দেয়, ঠিক না? এই জন্য পিয়ন ছিলেন সালাম সাহেব, আমরা এইভাবেও মনে রাখতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। আমার মনে হয় এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। সালামের মানে পরিচয়টা বেশি আসে, পরিচয়গুলো। সালামের পরিচয় কি? সালাম একজন পিয়ন ছিলেন। কি করে? পিয়নরা মানুষকে দেখলেই সালাম করে, অথবা পিয়ন আমরা জানি 5 নাম্বারে ইনি, 5 নাম্বারে পিয়নরা কি করে? সালাম দেয়। পিয়নরা কি দেয়? সালাম দেয়। 2-4 বার রিডিং পড়বেন, আশা করি মনে রাখতে পারবেন। এরপরে ছক্কা নাম্বারে কি আছে বলেন? ছক্কা মানে 6 নাম্বারে কি আছে? ছক্কাতে কে আছে বলেন? 6 নাম্বারে কে? 6 নাম্বারে কার নাম পাইছি আমরা? একটু লেখেন, ছক্কাতে কে পাইছি আমরা? এই তো শফিউর, শফি শফিউর সাহেব। এই শফিউর
দেখেন এই শফিউর মানেই হচ্ছে এই ছক্কাতে কতে হচ্ছে ইনি কেরানি ছিলেন। ইনি কী ছিলেন? কেরানি ছিলেন। ছক্কাতে কে? শফিউর। আর শফিউর কে ছিলেন? শফিউর ছিলেন একজন কেরানি। কোথাকার কেরানি ছিলেন? ইনি হাইকোর্টের কেরানি ছিলেন। হাই কোর্টের কেরানি ছিলেন। হাইকোর্টের কেরানি ছিলেন। তো হাইকোর্টের কেরানি কে ছিলেন? শফিউর সাহেব ছিলেন। শফিউর সাহেব হাইকোর্টের কেরানি ছিলেন, কেরানি ছিলেন। তাহলে আমরা যে প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে হাইকোর্টের কেরানি কে ছিলেন? শফিউর সাহেব হাইকোর্টের কেরানি ছিলেন। এবার 7 নম্বরে কে জানো? 7 নম্বরে জানো কে? 7 নম্বরে কে? রজব, আশো, সও। সতে শফিউর আর ও আছে, ও দিকে বলছি আমি। ওয়ালিউল্লাহ, এই তো ফাতেমা বিনতে ইকবাল ওয়ালিউল্লাহ। নূরজাহান অসাধারণভাবে লিখে ফেলছে। আচ্ছা, ও একবারে হায়াতুন্নেসা একবারে খুব সুন্দরভাবে একবারে পুরো পরিচয়টা দিয়ে দিছে। আচ্ছা, কেরানি বানান রসিকা লিখতে হবে মিরা সাহেব, রসিকা লিখতে হবে। হ্যাঁ, বিদেশি ভাষা শব্দ, গুড। এ নিয়ে একটা ভুল ধরছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, বিদেশি ভাষার শব্দ এই জন্য রসিকা লিখতে হবে। তাহলে 7 নম্বরে ছিল ওয়ালিউল্লাহ। ওয়ালি উল্লাহ, উল্লাহ। আচ্ছা, এবার এই 7 নম্বর, ঠিক না? 7 দিয়ে ইনি মনে রাখবো, ইনি শিশু শিশু ছিলেন, শিশু শ্রমিক ছিলেন, শিশু শ্রমিক ছিলেন। এবং এনার বয়স তখন ছিল মাত্র 9 বছর। বয়সটা পাওয়া যায় না। 9 বছর শিশু ইনি ছিলেন। ইনিও ওই সেদিন শহীদ হন। 9 বছরের শিশু ছিলেন। এতটুকু মনে রাখলেই হবে। তাহলে ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ কী ছিলেন? 7 নম্বরে আমরা মনে রাখবো শিশু শ্রমিক ছিলেন। আর স দিয়ে আমরা মনে রাখবো সর্বকনিষ্ঠ ছিলেন। সর্বকনিষ্ঠ, সবার চেয়ে ছোটো ইনি ছিলেন, সর্বকনিষ্ঠ। তার মানে ওয়ালিউল্লাহ দিয়ে মনে রাখবো, 7 দিয়ে ওয়ালিউল্লাহ, 7 নম্বরে ওয়ালিউল্লাহ পাইছি আমরা। 7 দিয়ে সর্বকনিষ্ঠ, স দিয়ে শিশু শ্রমিক, স দিয়ে সর্বকনিষ্ঠ, স দিয়ে শিশু শ্রমিক। এবং যদি বয়স আসে, কত বয়সের শিশু ছিলেন ইনি? 9 বছরের শিশু ছিলেন, মাত্র 9 বছরের শিশু ছিলেন। আশা করি এবার এমসিকিউ দেখেন, এমসিকিউ সব পাবেন। এখন বইটাতে একটু দেখাই না, বইটা একটু দেখাই, আশ্বস্ত হবেন। এই যে কৌশলটা আমাদের ছিল এরকম: রজব, আশো এবং স। রতে রফিক, জতে জব্বার, বতে বরকত। রজব, আশো, আউয়াল, সালাম, শফিউর, ওয়ালিউল্লাহ। এই যে রফিক সাহেব কি প্রথম শহীদ হন। প্রথম বানানে কি আছে? মতে মানিকগঞ্জ, আর জতি জগন্নাথ। তাহলে জগন্নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, জগন্নাথ কলেজে তৎকালীন জগন্নাথ কলেজের স্টুডেন্ট ছিলেন, আর বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইনি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তারপরে দ্বিতীয়তে দর্জি, মতে ময়মনসিংহের তেনার জন্মগ্রহণ, আর পেশায় ইনি দর্জি ছিলেন। বরকতের আম্মু বিশ্ববিদ্যালয়, আতে আছে আবাই, মতে আছে মুর্শিদাবাদ, আর বতে আছে বাবলা। দেখছেন চমৎকারভাবে সাজাইছি, চমৎকারভাবে। তাহলে এই পৃষ্ঠাটা আপনার যখন থাকবে আপনার কাছে, জীবনে কোনো দিন আর ভুল হবে কোনো সুযোগ নেই। আচ্ছা, প্রত্যেকটা জিনিস এইভাবে। চারতে রতে রিক্সা চালক। 4 নম্বরে কে? 4 নম্বরে ছিল আউয়াল। 5 নম্বরে কে ছিল? সালাম। সালাম কি ছিল? পিয়ন। পিয়নরা কী করে? মানুষকে দেখলে সালাম দেয়। ছক্কাতে কি? কতে কেরানি। কেরানি কে ছিলেন? 6 নম্বরে কে? ছক্কাতে 6 নম্বরে কে? 6 নম্বরতে শফিউল। সাতে শিশু শ্রমিক, সাথে কি সর্বকনিষ্ঠ। কত বছর বয়সে ইনি শহীদ হন? 9 বছর বয়সে শহীদ হন। আর 8 নম্বর হচ্ছে অজ্ঞাত বালক। এছাড়া কিছু ইনফরমেশন আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো রিডিং করতে হবে। আচ্ছা, এবার দেখেন আপনি পারবেন এমসিকিউ, দেখেন পারেন কিনা। প্রত্যেকটা প্রশ্ন পারার কথা। 1952 সালে 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ হন কে? কারণ প্রথম শহীদ হন রফিক সাহেব, আমরা পেয়েছি। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ আব্দুল বরকতের ডাক নাম কী ছিল? আমরা জানি
ডাকনাম ছিল আবাই। এই যে আবাই। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিল? আমরা জানি বতে বিশ্ববিদ্যালয়, বতে বরকত, বতে বিশ্ববিদ্যালয়, বতে বরকত। অ্যান্সার করেন, দেখেন সব পাবেন। তাহলে কোথায় বরকত? এই যে বরকত সাহেব। আচ্ছা, ভাষা শহীদ আবু বরকতের জন্মস্থান কোথায়? আমরা জানি আম্মু। আবাই হচ্ছে তার, আবাই কি তার ডাকনাম, আর মতে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের কোথায়? বাবলা গ্রামে। এই যে 4 নম্বরে। এই যে হাজিবুল্লাহ সাহেব একটা কমেন্ট এই মাত্র করলো যে অসাধারণ বই। আচ্ছা, তারপরে দেখছেন ওই আলোচনা করে ওইটার যতগুলো এমসিকিউ আসছে সেগুলো দিছি। তারপর তো আমরা দিছি ভাষা শহীদের জন্য যারা প্রাণ দিয়েছেন কারা। এই যে সালাম সাহেব দিয়েছেন, ইকবাল নাম নাই আমাদের, আসাদ নাম নাই, এখানে নূর হোসেন আমাদের নাম নেই। কোন ভাষা শহীদ ঢাকা হাইকোর্টের কর্মচারী ছিলেন? আমরা জানি হাইকোর্টের কর্মচারী ছিলেন শফিউর রহমান, ঠিক না? হাইকোর্টের লোক। অসাধারণভাবে আমরা পাইলাম। কে ভাষা শহীদ নন? কে ভাষা শহীদ নন? আমরা জানি ভাষা শহীদ নন হচ্ছেন, আমরা জানি রফিক সাহেবও হন, সালাম সাহেবও হন, জব্বার সাহেবও হন। আচ্ছা, আচ্ছা তাহলে শুনতে পাচ্ছেন তো, ঠিক না? তাহলে আমরা ভাষা শহীদের চমৎকারভাবে সমস্ত কিছু শিখে ফেলছি, এবং আশা করি এই ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দেন। আর অবশ্যই আপনাদের যত বন্ধু বান্ধবী আছে তাদেরকে বলে দেন যে আমরা 1200 টাকায় 3টা সাবজেক্ট পড়াচ্ছি। 3টা সাবজেক্ট। সাবজেক্ট 3টা কি? ইংরেজি, বাংলা, জিকে। এরপরে আমরা গণিত সংযুক্ত করব। চেষ্টা করব প্রথম দিকে যারা ভর্তি হবে 400 থেকে 500 টাকা সর্বোচ্চ আমরা কোর্স ফি দেব। এই টোটাল বিষয়গুলো প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আপনাদের পড়ানো হবে। ইংলিশ, বাংলা, জিকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব সবগুলোই। আর গণিতটা আমরা 2জন টিচারের আমি আপনাদের ক্লাস দেব। সেই 2জন টিচারের ক্লাস করার পরে যাদেরকে আপনারা সিলেক্ট করবেন তিনি কন্টিনিউ ক্লাসগুলো নেবে। এই হচ্ছে আমাদের বিষয়। আর বইগুলো অবশ্যই এখন যে ছাড় দেওয়া আছে সেই ছাড়ে বইগুলো ক্রয় করে নেন। যখন এই সেমিনারটা শেষ হয়ে যাবে তখন এই বইয়ের যে প্রাইসগুলো বেড়ে যাবে। এবং এই কোর্স ফিটা আমি বলে দিছি, আমি 22 তারিখ পর্যন্ত একটা সুযোগ দিছি। এই 3টা সাবজেক্ট 3000 কোর্স ফি আমরা 1000 করে আমরা নিব। সেই কোর্স ফিটা আমরা ছাড় দিয়ে মাত্র 1199 টাকায় করছি। তাহলে আজকে আমরা ভাষা শহীদ নিয়েই কথা বললাম। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।